কম্পিউটার মেমোরির দুনিয়াটা কিন্তু দারুণ মজার, তাই না? চলেন আজকের একদম ভেতরে ঢুকে দেখি আর খুব সোজাভাবে পুরো ব্যাপারটা বুঝে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। মানে আমরা তো কত সহজেই একটা ফাইল সেভ করি বা কোনো অ্যাপ খুলে ফেলি, কিন্তু পর্দার আড়ালে আসলে ঠিক কি হয়, এই পুরো খেলাটাই কিন্তু মেমোরির। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব তার একটা পরিষ্কার ধারণা দিয়ে নিই। প্রথমে আমরা জানব মেমোরি জিনিসটা আসলে কি, তারপর দেখব এর প্রাইমারি আর সেকেন্ডারি ভাগগুলো, এরপর আসবে মেমোরির আরও কিছু প্রকারভেদ, র্যাম আর রমের মতো পরিচিত নামগুলোর কাজ কি সেটাও বুঝব, আর একদম শেষে দেখব প্রসেসর কিভাবে মেমোরির সাথে কথা বলে। আচ্ছা, তাহলে চলেন একদম শুরু থেকে শুরু করা যাক। কম্পিউটারের যে এই স্মৃতি শক্তির কথা আমরা বলি, সেটা আসলে কি? খুব সহজ করে বললে মেমরি হলো এমন একটা ডিভাইস যেটা ডেটা বা তথ্য জমা করে রাখে। এই জমা রাখাটা কিছুক্ষণের জন্য হতে পারে, আবার একদম স্থায়ীভাবেও হতে পারে। যেমন ধরুন র্যাম, হার্ড ডিস্ক বা আমাদের সবার পরিচিত পেনড্রাইভ, এগুলো সবই কিন্তু মেমরির একটা উদাহরণ। তো এর প্রধান কাজ কি? মূলত চারটা। এক, এটা প্রসেস করার জন্য ডেটা আর ইনস্ট্রাকশনস জমিয়ে রাখে। 2, যখন দরকার হয় সেই তথ্যটা সাপ্লাই দেয়। 3, প্রসেসিং হওয়ার পর যে রেজাল্ট আসে তা সে আংশিক বা পুরোপুরি নিজের কাছে রাখে, আর সব শেষে সেই ফাইনাল রেজাল্টটা আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেয়। কম্পিউটারের ভেতরে যত ডেটা আছে তার একদম মূল ভিত্তি হলো কিন্তু এই বিট। বাইনারি ডিজিট এই কথাটারই সংক্ষিপ্ত রূপ হল বিট, আর এর মান হতে পারে মাত্র দুটো, হয় 0 না হয় 1। কম্পিউটারের কাছে কিন্তু সব তথ্যই এই 0 আর 1-এর একটা খেলা। আচ্ছা, এখন এই যে 0 আর 1, এই বিটগুলোকে যদি 8টার একটা গ্রুপে রাখা হয়, তখন সেটাকে আমরা বলি 1 বাইট। আর মেমোরি সাইজ বা ক্যাপাসিটি মাপার জন্য কিন্তু আমরা সাধারণত এই বাইট ইউনিটটাই ব্যবহার করে থাকি। এবার এই টেবিলটা দেখুন, কি দারুণ ব্যাপার! মেমোরির ধারণ ক্ষমতা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের চেয়ে 1024 গুণ বড়। শুরুটা হয় কিলোবাইট বা কেবি দিয়ে, যেটা হলো 1024 বাইট। তারপর আসে মেগাবাইট বা এমবি, তারপর গিগাবাইট বা জিবি, আর এখন তো আমরা টেরাবাইট বা টিবির কথা সবসময় শুনি। ভাবুন তো একবার, এরপর পেটাবাইট বা এক্সাবাইট, মানে ঠিক কতটা বিশাল পরিমাণ ডেটা। মেমোরিকে বুঝতে হলে এর সবচেয়ে জরুরি ভাগটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি, আর এটা বোঝার জন্য একটা দারুণ তুলনা আছে। ভাবুন, আপনার কাজের টেবিল আর একটা বিশাল ফাইলিং ক্যাবিনেট। প্রাইমারি মেমোরিটা হলো আপনার ওই কাজের টেবিলের মতো। যখন যেটা নিয়ে কাজ করছেন সেটা হাতের কাছে রাখেন, তাই এটা খুব ফাস্ট, সরাসরি অ্যাক্সেস করা যায়। কিন্তু সমস্যা হলো এটা জায়গা কম, আর এটা অস্থায়ী, মানে পাওয়ার অফ হলেই সব ডেটা হাওয়া। অন্যদিকে সেকেন্ডারি মেমোরি হলো ওই ফাইলিং ক্যাবিনেটের মতো। এখানে বিশাল জায়গা আর সব কিছু পাকাপাকিভাবে জমা থাকে, কিন্তু এখান থেকে কিছু খুঁজে বের করতে একটু সময় লাগে, যেমন হার্ড ডিস্ক বা এসএসডি। যদিও এখনকার এসএসডিগুলো পুরনো হার্ড ডিস্কের চেয়ে অনেক অনেক ফাস্ট। আচ্ছা, মেমোরিকে ভাগ করার আরও কয়েকটা ইন্টারেস্টিং উপায় আছে। চলুন সেগুলোও একটু ঝটপট দেখে নিই। একটা বড় পার্থক্য হলো ভলেটিলিটি, মানে পাওয়ার চলে গেলে মেমোরি সব মনে রাখতে পারে কিনা। যেমন ভোলেটাইল মেমোরি, ধরুন র্যাম, পাওয়ার অফ হওয়ার সাথে সাথেই সব ডেটা ভুলে যায়, তাই এটা অস্থায়ী। আর নন ভোলেটাইল মেমোরি, যেমন হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ, পাওয়ার ছাড়াও সব ডেটা মনে রাখে, তাই এটা স্থায়ী। ডেটা খোঁজার পদ্ধতির উপর ভিত্তি করেও মেমোরিকে ভাগ করা যায়। একটা হলো র্যান্ডম অ্যাক্সেস, আরেকটা সিকোয়েন্সিয়াল। র্যান্ডম অ্যাক্সেস ব্যাপারটা হচ্ছে একটা বইয়ের ইন্ডেক্সের মতো। আপনি সরাসরি যে কোনো পাতায় চলে যেতে পারেন। আমাদের র্যাম, রম এভাবেই কাজ করে। আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হলো পুরনো দিনের ক্যাসেট টেপের মতো। পছন্দের গানে যেতে হলে আপনাকে আগের গানগুলো ফাস্ট ফরওয়ার্ড করে যেতে হবে। আচ্ছা, এবার চলুন সেই মেমোরিগুলোর কথা বলি যেগুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনি। সবচেয়ে পরিচিত দুটো নাম কি? অবশ্যই র্যাম আর রম। একদম সহজ করে বললে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো কম্পিউটারের কাজের জায়গা। এটা অস্থায়ী, মানে ভোলাটাইল। এখানে ডেটা লেখা বা পড়া দুটোই করা যায়। আমরা যে আজকাল DDR4 বা লেটেস্ট DDR5 র্যামের কথা বলি, সেগুলো এই র্যামেরই আরও ফাস্ট ভার্সন।
আর অন্যদিকে আছে রম বা রিড অনলি মেমোরি। নাম শুনেই বোঝা যাচ্ছে এখান থেকে শুধু ডেটা পড়াই যায়। এটা কিন্তু স্থায়ী, মানে নন ভোলাটাইল। কম্পিউটার চালু হওয়ার জন্য যে বেসিক ইনস্ট্রাকশনগুলো লাগে সেগুলো এখানেই স্টোর করা থাকে। এরপর আসে ফ্ল্যাশ মেমোরি। এটাকে বলা যায় র্যাম আর রমের সেরা গুণগুলোর একটা মিশ্রণ। এটা র্যামের মতো ফাস্ট, আর এতে নতুন করে ডেটা লেখাও যায়, আবার রমের মতো নন ভলেটাইল, মানে পাওয়ার ছাড়াও ডেটা ধরে রাখে। আমাদের স্মার্টফোন, ক্যামেরা, ইউএসবি ড্রাইভ, এমনকি এখনকার দিনের সুপার ফাস্ট এসএসডিগুলোতেও কিন্তু এই ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। এবার আসি ক্যাশ মেমোরির কথায়। দেখুন, সিপিইউ হচ্ছে অসম্ভব ফাস্ট, কিন্তু র্যাম তার তুলনায় অনেকটাই স্লো। এই যে স্পিডের একটা গ্যাপ, এটা কমানোর জন্যই সিপিইউ আর র্যামের মাঝে একটা ছোট্ট কিন্তু সুপার ফাস্ট মেমোরি বসানো হয়। এটাই হলো ক্যাশ। এর কাজ হলো যে ডেটাগুলো সিপিইউর বারবার লাগে সেগুলো নিজের কাছে রেখে দেওয়া, ফলে সিপিইউকে আর বারবার স্লো র্যামের কাছে দৌড়াতে হয় না। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন দেখব কম্পিউটারের ব্রেন মানে সিপিইউ কিভাবে মেমোরির সাথে কথা বলে বা ডেটা লেনদেন করে। এই পুরো কাজটা হয় কিছু ইলেকট্রনিক লাইনের মাধ্যমে, যেগুলোকে বলা হয় বাস। ধরুন সিপিইউ মেমোরিতে কিছু ডেটা সেভ করতে চায়। তখন কি হয়? প্রথমে সিপিইউ অ্যাড্রেস বাস নামের একটা লাইনে সিগন্যাল পাঠিয়ে বলে দেয় যে ডেটাটা ঠিক কোথায় রাখতে হবে। এরপর ডেটা বাস দিয়ে আসল ডেটাটা পাঠায়, মানে কি রাখতে হবে সেটা বলে। আর সবশেষে কন্ট্রোল বাস দিয়ে একটা রাইট সিগন্যাল পাঠায়, মানে লেখার পারমিশন দেয়। ব্যাস, ডেটাটার সাথে সাথে ওই ঠিকানায় সেভ হয়ে যায়। আর ডেটা পড়ার বা রিড করার প্রক্রিয়াটাও প্রায় একই রকম। সিপিইউ প্রথমে অ্যাড্রেস বাস দিয়ে বলে দেয় কোন ঠিকানা থেকে ওর ডেটাটা চাই। এরপর কন্ট্রোল বাস দিয়ে একটা রিড সিগন্যাল পাঠায়। তখন মেমোরি ওই ঠিকানা থেকে ডেটাটা খুঁজে বের করে ডেটা বাসের ওপর রেখে দেয়, আর সিপিইউ সেটা নিয়ে নেয়। খুবই গোছানো একটা প্রসেস। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। র্যাম আর সিপিইউ এর মধ্যে ডেটা আনা নেওয়া করাটাই কিন্তু একটা কম্পিউটারের সবচেয়ে সময়সাপেক্ষ কাজগুলোর একটা। আর ঠিক এই কারণে ক্যাশ মেমোরির মতো টেকনোলজিগুলো এত জরুরি, কারণ এগুলো এই সময়টাকেই অনেক কমিয়ে আনে। তাহলে বুঝতেই পারছেন, একদম বিটের মতো ছোট্ট একটা একক থেকে শুরু করে বাস সিস্টেমের মাধ্যমে ডেটা আদান প্রদান পর্যন্ত এই মেমোরি হলো সেই ভিত যার ওপর পুরো কম্পিউটিং জগৎটা দাঁড়িয়ে আছে। এটা একাধারে আমাদের ডিজিটাল কাজের জায়গা, আবার আমাদের তথ্যের আর্কাইভও। কিন্তু আমরা যে হারে ডেটা তৈরি করছি আর ব্যবহার করছি, তাতে ভবিষ্যতে কিন্তু আমাদের আরও অনেক ফাস্ট, আরও বিশাল ক্যাপাসিটির মেমোরি লাগবে। প্রশ্নটা হলো, সেই নেক্সট জেনারেশন মেমোরি দেখতে কেমন হবে? হয়তো এখনকার চেয়েও অনেক আলাদা কিছু? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।